তো আরেকবার কুয়াশার রাতে শুনছেন এবিসি রেডিও FM 89.2 সাথে আছে আমি শারমিন। আর সময় হয়ে গেছে আমাদের মূল কাহিনী সম্প্রচার করার, অর্থাৎ আমরা আজকে যে কাহিনীটা শুনবো এর গত সপ্তাহে এটার আগের পর্ব আমরা শুনেছি, অর্থাৎ আজকে শুনবো এই কাহিনীর শেষ পর্ব এবং কাহিনীর নাম হচ্ছে ড্রাকুলা। ব্রাম স্টোকার রচিত ড্রাকুলার কাহিনীর শেষ পর্ব আজকে শুনবো। গত সপ্তাহে প্রথম কাহিনী শুনে ফেলেছি। তো গত পর্বে ড্রাকুলা আমরা ছোট করে একটু বলতে, যারা মিস করেছেন, জোনাথন হারকার নামে এক লয়ার, তাকে সে লন্ডনে বসবাস করত, তাকে চিঠি পাঠান ড্রাকুলা নামে ট্রান্সিলভেনিয়ার একজন কাউন্ট। সে চিঠি পেয়ে জোনাথন হারকার আইনি কিছু কাগজ, তার জমি জমা ক্রয়ের কিছু ব্যাপার ছিল, বিষয় ছিল ট্রান্সিলভেনিয়াতে সেই দুর্গে যায়, ড্রাকুলার দুর্গে, এবং সেখানে গিয়ে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে এবং তিনি তার বাগদত্তা মিনাকে রেখে যায় লন্ডনে। মিনার এক বন্ধু থাকে লুসি, তার শারীরিক অবস্থার খুব দ্রুত অবনতি ঘটতে থাকে এবং এক পর্যায়ে জানা যায় যে ড্রাকুলাই তাকে আসলে অ্যাটাক করতো, প্রতি রাতে তার রক্ত চুষে খেত এবং একটা পর্যায়ে সে মারা যায়। মারা যায়নি তখনও। যাক, কি হয়েছিল আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে, আমরা এই পর্বে জানবো। তো তখনও ড্রাকুলা একটা সময় জোনাথন হারকারের কি ছিল সেটা আমরা জানি না। জোনাথন হারকার আটকে ছিল সেই দুর্গের মধ্যে, সেই দুর্গ প্রাসাদের ভিতরে তাকে আটকে রাখা হয়েছিল। সেখানে ড্রাকুলার 3 বোন ডাইনি, তারা একটা সময় এক রাতে তাকে আক্রমণ করে জোনাথন হারকারকে, এবং জোনাথন হারকার নিচে যে জিপসিগুলো ছিল দুর্গের নিচে, তাদের মারফত একটা মিনাকে চিঠি পাঠাবার ব্যর্থ চেষ্টা করে, যে চিঠিটা কিনা পর ড্রাকুলার হাতে পৌঁছে যায়। আসলে সেই জিপসিগুলো সব ড্রাকুলার উপাসনা করত, তার শিষ্য ছিল সবাই, যার ফলে জোনাথন হারকার সেই চিঠি কখনোই মিনার কাছে পৌঁছেনি। কিন্তু কি হয়েছিল জোনাথন হারকারের সেটা কিন্তু আমরা গত পর্বে জানতে পারিনি, এবং কি হয়েছিল লুসির সেটাও আমরা জানতে পারিনি। তো সবই আমরা জানবো আজকের এই শেষ পর্বে। একদিকে ড্রাকুলার প্রাসাদ দুর্গে আটকে আছে জোনাথন। বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও মিনা, মিনা আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই মিনা, আমি বাঁচতে চাই। জোনাথনের সাথে কি ঘটে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, আর ওদিকে বেড়েই চলেছে রেনোফিল্ডের পাখি। মাছি, চোরেই পাখি, সবই বড় পদের খাবার। ঈশ্বর আমাকে গ্রহণ করো, ঈশ্বর আমাকে গ্রহণ করো। আরেকদিকে একটি জাহাজের সব নাবিকের রহস্যজনক মৃত্যু। মিনার বান্ধবী লুসির সাথে ঘটে যাওয়া আশ্চর্য রকমের রহস্যজনক সব ঘটনা। কিচ্ছু হয়নি, ওঠো, ঘুম থেকে ওঠো। এদিকে ছুটে কি গল্পের রহস্য, কিভাবে হবে এর সমাধান? জোনাথন কি ওই দুর্গ থেকে মুক্তি পাবে? মিনা কি ফিরে পাবে তার জোনাথনকে? আর কোনোদিন কি সুস্থ হতে পারবে লুসি? রেনোফিল্ডের ক্রমেই বেড়ে যাওয়া পাগলামির অর্থ কি? সব রহস্যের উন্মোচন হবেই। গত পর্বের কুয়াশার রহস্য ভেদ করতে শুনতে হবে কুয়াশার আজকের গল্প। রেনোফিল্ডের মধ্যে গত রাত থেকে অদ্ভুত একটা পরিবর্তন এসেছে। রাত 8টার পর ভীষণ উত্তেজিত হয়ে ওঠে সে। কুকুরের মতো গন্ধ শুকে বেড়াতে থাকে চারিদিকে। ওর এই আচরণে ভ্যাবাচাকা খেয়ে যায় হাসপাতালের নার্সরা। নার্সদের সাথেও দুর্ব্যবহার করে রেনোফিল্ড। না পেরে নার্সরা আমাকে নিয়ে যায় ওর কাছে। রেনোফিল্ড, কি হয়েছে তোমার? নার্সরা বলল তুমি নাকি ওদের সাথে দুর্ব্যবহার করেছো, এটা কি ঠিক? দেখুন, আপনার সাথে অযথা বকবক করার সময় নেই এখন আমার। দেখছেন না, স্বয়ং প্রভু এসে দাঁড়িয়েছেন আমার সামনে। কি বলছো কি তুমি? প্রভু এসে দাঁড়িয়েছেন মানে? আচ্ছা অন্য কথা বলো, তোমার পোকামাকড় পশু পাখিগুলোর কি অবস্থা? ডক্টর, বাজে বকবেন না, এখন ওসব কথা শুনতে চাই না আমি। কি বলছো রেনোফিল্ড?
এরই মধ্যে মাকড়সার চড়ুইগুলোর কথা বেমালুম ভুলে গেলে? ওদের জন্য এখন আর আমার কিছুই করার নেই। আসলে ব্যাপারটা কি জানেন ডক্টর, কোণে বিয়ের আসরে পৌঁছানো পর্যন্ত হাসি আনন্দ উচ্ছল হয়ে থাকে তার সখীরা, খিলখিল খিলখিল খিলখিল। কিন্তু কোণে পৌঁছানো মাত্রই বিষাদে ভরে যায় তাদের মন। রেনিফিল্ডের কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না আমি। ঘরে ফিরে আসার কিছুক্ষণ পরে নার্সরা হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল রেনিফিল্ড পালিয়েছে, সম্ভবত গির্জার দিকটাতেই গেছে। ওদেরকে নিয়ে ছুটে গেলাম সেখানে। হ্যাঁ, ঠিকই তাই। প্রার্থনার ভঙ্গিতে গির্জার বিশাল এক কাঠের দরজার কাছে দরজায় মুখ ঠেকিয়ে বিড়বিড় করে কি যেন বলছে রেনিফিল্ড। প্রভু, তোমার আদেশ পেয়ে এখানে এসেছি আমি। তোমার এই দিনহীন কৃতদাসকে কৃতার্থ করো। কতদিন ধরে তোমারই সাধনা করছি আমি। আজ দেখেছই যদি, পায়ে ঠেলে দিও না। তোমার করুণা ভিক্ষা করছি আমি। শুধু তোমার করুণা পেলেই খুশি হব আমি। আমি কিছু বলে ওঠার আগেই নার্স আর গার্ডগুলো গিয়ে ধরে ফেলল রেনিফিল্ডকে। ক্রুদ্ধ সিংহের মতো গা ঝাড়া দিয়ে ওদের সব কজনের সাথে যুদ্ধ করতে লাগলো সে। ওর মতো স্বাস্থ্যের একজনের গায়ে এত শক্তি কোথা থেকে আসলো কে জানে। তারপরও যখন ওকে ধরে বেঁধে ফেলা হলো তখনও বলতে থাকলো, প্রভু, আমাকে ক্ষমা করো, আমাকে গ্রহণ করো প্রভু, আমাকে করুণা করো। যতদিন না তোমার সময় হয় ধৈর্য ধরে অপেক্ষা করব আমি। এই কোন প্রভুর সাথে কথা বলছে রেনিফিল্ড? না, আরো ঘাটিয়ে দেখতে হবে ওকে। ওকে ওর ঘরে নিয়ে আসার পর আমি গার্ডদের বললাম ওর বাঁধন খুলে দিতে। বাঁধন খোলার সাথে সাথেই আরো সাংঘাতিক ক্ষিপ্ত হয়ে চেঁচামেচি জুড়ে দিল সে। আবার হঠাৎ করে চুপ করে গেল সে। তারপর বিড়বিড় করে বলতে লাগলো, আমি আজকে যাব না প্রভু, এখন থেকে তোমার নির্দেশের অপেক্ষা করব। তাতে যদি আমাকে সারা জীবন অপেক্ষা করতে হয় তবুও ভালো, আমি তাই করব। আর তুমি কি ভেবেছিলে যে আমার বাঁধন খুলে দিলে আমি পালাবো? বুদ্ধ একটা। রেনিফিল্ড, তুমি আমার কাছে বিড়াল চেয়েছিলে। আমি ভেবে দেখলাম তোমাকে আসলে একটা বিড়াল দেওয়া দরকার। তা ওটা কি তুমি আজকেই চাও? না ডক্টর, বিড়ালের আর কোনো প্রয়োজন নেই আমার। এখন আমি অনেক ঊর্ধ্বে উঠে গেছি। ওসব সামান্য ব্যাপার ভাবাচ্ছে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করব আমি। অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে কখনো কখনো। কয়েকদিন পরের ঘটনা। ঘরের কোণে চুপচাপ বসেছিল রেনিফিল্ড। নার্স ঘরে ঢুকতেই তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে খোলা দরজা দিয়ে এক ছুটে বাইরে বেরিয়ে যায় সে। রেনিফিল্ড পালিয়ে যাবার সঙ্গে সঙ্গে জনকে গিয়ে খবর দেয় নার্সরা। তারপর সবাই মিলে খুঁজতে খুঁজতে সেই পুরনো গির্জাটার সামনে গিয়ে হাজির হয়। ওদের দেখা মাত্রই দাঁত মুখ খিচিয়ে ওঠে রেনিফিল্ড। আবার ওকে কোনো রকমে ধরে ফেলল গার্ডরা। আবার ওর হাত পা বেঁধে হাসপাতালের পথে রওনা হলো সবাই। মাঝপথে এসে হঠাৎ থমকে দাঁড়ালো রেনিফিল্ড। দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। ওর দৃষ্টি অনুসরণ করে সবাই দেখল উজ্জ্বল জ্যোৎস্নায় বিশাল এক বাদুড় পশ্চিম আকাশের দিকে উড়ে যাচ্ছে। রাতের বেলা বাদুড় আকাশে উড়বে এতে আশ্চর্যের কিছু নেই, কিন্তু এই বাদুড়টার কাজ কারবার অন্য সাধারণ বাদুড়ের মতো না, সম্পূর্ণ আলাদা। ডানা ঝটপট করে মৃদু শব্দ তুলে একে বেঁকে উড়ে যাচ্ছে না ওটা। অনেক উঁচুতে চিল যেভাবে বাতাসে ডানা মেলে তেমনি নিঃশব্দে উড়ে চলেছে বাদুড়টা। আর একটা অস্পষ্ট হালকা ধোঁয়ার রেখা রেখে যাচ্ছে পেছনে। এমন অদ্ভুত ব্যাপার দেখা তো দূরের কথা, কখনো কেউ কারোর কাছে শোনেনি পর্যন্ত। আস্তে আস্তে পশ্চিম আকাশের দিগন্তে মিলিয়ে গেল বাদুড়টা।
যতক্ষণ দেখা গেল ওটাকে, রেনোফিল্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওটার দিকে। আশ্চর্য! তারপর কিন্তু জনদের সাথে যেতে বিন্দু মাত্র আপত্তি করল না রেনোফিল্ড। কোন অশুভ শক্তির প্রভাব পড়েছে ওর উপর, ধারণাটা আরো বদ্ধমূল হয়ে গেল জনের মনে। পরদিন সকালেই জনের কাছে একটা চিঠি এলো তার প্রিয় বন্ধু আর্থারের কাছ থেকে। একটি চিঠি আরো একটি অশুভ শক্তির সাথে লড়ার পথযাত্রা। ডিয়ার জন, একটা বিশেষ উপকারের আশায় তোমাকে চিঠি লিখছি। কয়েকদিন ধরে সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েছে লুসি। দিনকে দিন কেমন যেন দুর্বল আর রোগা হয়ে যাচ্ছে ও। লুসিকে কারণ জিজ্ঞেস করে কোনো উত্তর পাইনি। ওর মাও কিছুই বলতে পারছে না। ওর বান্ধবী মিনা এতদিন ওর সাথে সাথেই ছিল, কিন্তু ওকেও হঠাৎ চলে যেতে হয়। যাওয়ার আগে ও আমাকে ডেকে পাঠিয়ে লুসি খেয়াল করার জন্য বলে, কিন্তু এদিকে লুসি কিছুতে ডাক্তার দেখাতে রাজি হচ্ছে না। অনেক সাধ্য সাধনা করে শেষ পর্যন্ত রাজি করানো গেছে, কিন্তু ওর একটাই শর্ত, তুই ছাড়া ও কারো কাছে আর চিকিৎসা করবে না। অতএব এবারের মতো লুসিকে বাঁচা। হয়তো লুসির সামনে আসতে তো সংকোচ হবে, তোর অবস্থা থাকলে আমিও তাই করতাম, কিন্তু অন্তত লুসির দিকে চেয়ে একবার ভাব। এদিকে বাবাও হঠাৎ করেই খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে, বলতে পারিস মৃত্যুশয্যায়। একদিকে লুসি আর একদিকে বাবা। আমাকে বাবার কাছে যেতেই হবে, তাই আমি লুসির দায়িত্ব তোর কাছে দিতে চাই। কাল দুপুর নাগাদ তোর আগমন প্রত্যাশা করতে পারি কি? তোর আর্থার। ডিয়ার আর্থার, যথাসময়ে লুসিদের বাড়িতে পৌঁছে গেছি আমি। লুসিকে বারবার পরীক্ষা করেও কোনো রোগের লক্ষণ চোখে পড়েনি আমার। তবু কেন যেন সন্তুষ্ট হতে পারছি না আমি। গতবার ওকে যেমন দেখে গিয়েছিলাম তেমনটি আর নেইও। মনে হচ্ছে ওর রোগটা শরীরে নয়, মনে। ওকে বারবার প্রশ্ন করে অদ্ভুত সব কথা জানতে পারলাম আমি। মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হয় ওর। ক্লান্তিতে বুঝে আসে ওর দুই চোখের পাতা। ঘুমের মাঝে প্রায় দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে ও, কিন্তু কি দেখেছে কিছুই মনে করতে পারছে না। ছেলেবেলায় নাকি ওকে কখনো কখনো নিশিতে পেত। মাঝখানে কিছুদিন ওরকম আর হতো না, বলতে গেলে সেরেই গিয়েছিল, কিন্তু গত কিছুদিন ধরে আবার ফিরে এসেছে সেই পুরনো অভ্যাসটা। সব দিক ভেবে দেখলাম ওকে সুস্থ করে তোলা আমার সাধ্যে কুলাবে না। কাজে আমার শিক্ষক ভ্যান হেলসিংকে খবর পাঠিয়েছি। জানিসই তো, নানা রকম জটিল ব্যাধি, বিশেষ করে মানসিক রোগ সারাতে এই পৃথিবীতে ওর কোনো জুড়িই নেই। তিনি তার ব্যস্ত সময় থেকে সময় বের করবেন বলে কথা দিয়েছেন। উনি আজই চলে আসবেন। আশা করছি লুসিকে আমরা সারিয়ে তুলতে পারবো। তুই ভালো থাকিস, তোর জন। প্রিয় ছাত্রীর ডাকে ছুটে এসেছেন ভ্যান হেলসিং। এই গল্পের খুবই গুরুত্বপূর্ণ চরিত্র সে। তিনি এসে লুসিকে পরীক্ষাও করে দেখেছেন। লুসিকে দেখে ভ্যান হেলসিং এর মুখ কেমন যেন গম্ভীর আর থমথমে হয়ে গেছে, যেন ভয়ঙ্কর কোন সম্ভাবনার ইঙ্গিত পেয়েছেন তিনি। কিন্তু তিনি লুসিকে আরো ভালো করে পরীক্ষা করে দেখতে চান। সেদিন সকাল থেকে লুসির অবস্থা আরো খারাপের দিকে মোড় নেয়। ওর শরীর একেবারে রক্তশূন্য হয়ে পড়েছে। একটু পরপর জ্ঞান হারাচ্ছে লুসি। কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। ভ্যান হেলসিং এর মতো পণ্ডিত ব্যক্তিও যেন থমকে গেছে। জন আর প্রফেসর কি পারবেন লুসিকে বাঁচিয়ে তুলতে? রাতে লুসিকে ঘুম পাড়িয়ে যার যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে প্রফেসর ভ্যান হেলসিং আর জন। সকালে লুসিকে নিয়ে কথা হয় তাদের। লুসির রোগের কথা জানিয়েছো আর্থারকে? না, আপনার জন্য অপেক্ষা করছি। তবে লুসি যে বেশ অসুস্থ সে কথা আমি ওকে জানিয়েছি। ভালো করেছো। ওকে সবকিছু জানানোর সময় হয়নি এখনো। আসলে ব্যাপারটা কি স্যার? ব্যাপার তো নিশ্চয় একটা আছে, তবে আমি আগে নিশ্চিত হয়ে নিই, তারপর বলবো। এখনই বললে হয় না? আমরা সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্ত। দেখো, সবকিছু জানারই কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে। তার আগেও জানা যেমন উচিত নয়,
পরে জেনেও লাভ নেই। অতএব ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে তোমাকে। এখন চলো লুসিকে কি দেখে আসি। লুসির ঘরে ঢুকেই চমকে উঠলাম ওর চেহারা দেখে। বিবর্ণ পাংশুটে মুখ, শুকনো ম্লান দুটো ঠোঁট, ঢেলে বেরিয়ে আসছে চিবুকের হাড়। ওকে দেখেই মনে হচ্ছে শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। এক্ষুনি এই মুহূর্তে রক্ত দিতে হবে ওকে। এখন থেকে যে কোনো মুহূর্তে রক্তের অভাবে ওর মৃত্যু হতে পারে। এত তাড়াতাড়ি বাইরে কোথাও থেকে রক্ত জোগাড় করা যাবে না। আমার রক্ত ওর সাথে মেলে কিনা একটু দেখে নিন স্যার। এটা এমন একটা কেস যে এসব রোগীকে রক্ত দিতে হলে রক্তের গ্রুপ মেলাবার দরকার হয় না, যে কোনো মানুষের রক্ত হলেই চলে। এখন আসো আমার সাথে। চলুন। কি খবর জন? লুসি কেমন আছে? ইনি কি প্রফেসর ভ্যান হেলসিং? ও থ্যাংক ইউ প্রফেসর, আপনি এসে পড়াতে আমি খুবই চিন্তামুক্ত হয়েছি। ঠিক সময় এসে পড়ছো তুমি। এই সময় তোমার সহযোগিতা খুবই দরকার লুসির। কি করতে হবে বলুন প্রফেসর? লুসির জন্য শেষ রক্তবিন্দুটি পর্যন্ত দিতে রাজি আছিলাম। আপাতত সবটুকু রক্তের দরকার নেই, খানিকটা দিলেই চলবে। লুসিকে রক্ত দেওয়া প্রয়োজন। অর্থাৎ একটু আগে জনই রক্ত দিতে রেডি হয়েছিল, তুমি যখন এসেই পড়েছ। আমি রাজি, এক্ষুনি দিতে হবে। হ্যাঁ এক্ষুনি চলো, আর দেরি না করে প্রয়োজনীয় কাজটা সেরে ফেলি। তবে সাবধান অর্থাৎ অযথা হইচই করলে লুসির ঘুম ভেঙে যেতে পারে। আর ও যদি নিজেই ঘুম থেকে উঠে যায় তাহলেও এমন কোনো কথা বলবে না যাতে ও উত্তেজিত হয়ে উঠতে পারে। স্যার আপনি নিশ্চিন্ত থাকুন। জন, এই টেবিলটা ধরে লুসির বিছানার পাশে নিয়ে আসো। আর্থার নির্দেশ পালন করতেই নিপুণ হাতে রক্ত বিনিময়ের কাজটা সেরে ফেলল প্রফেসর ভ্যান হেলসিং। তারপর লুসির গলায় একটা সরু লিকলিকের কালো রেশমি ফিতা ঝুলিয়ে দিচ্ছেন তিনি। ফিতাটাতে লকেটের মতো কিছু একটা বাঁধা। ফিতা পরার সময় গলার কাছের কাপড়টা একটু সরে গিয়েছিল লুসির, আর সেখানে দুটি ক্ষত চিহ্ন। দাগগুলো দেখেছো জন? দেখেছি, তবে আজই প্রথম। এবং এই দাগগুলোর জন্য নতুন কোনো চিকিৎসা দিতে হবে আজ ওকে। আর সেজন্য আমাকে আমস্টারডামে যেতে হবে। এই সময়টাতে ওর দিকে বিশেষ খেয়াল রাখবে তুমি। রাতের বেলাও একা ছাড়বে না। আবার নতুন কি চিকিৎসা? পরে বলবো। পর পর 2 রাত জেগে কাটিয়ে দারুণ ক্লান্ত জন টলতে টলতে এসে পৌঁছল লুসির ঘরে। দিনের আলোতে আজ ওকে বেশ সুস্থ দেখাচ্ছে। জনের মুখের দিকে তাকিয়ে উদ্বিগ্ন হল লুসি, আর সেটা দেখে ভালো লাগলো জনের। আজ তোমাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে জন। আজ আর মিছিমিছি আমার পাশে বসে থেকো না, তুমি বরং পাশের ঘরে গিয়ে ঘুমাও। আর মাঝের দরজাটা খোলা রেখো, দরকার হলে আমি ডাকবো তোমাকে। লুসি এত সুন্দর করে বলল যে জন প্রতিবাদই করতে পারল না। এছাড়া শরীরও চলছিল না, মনেও কোনো জোর ছিল না জনের। সোজা পাশের ঘরে গিয়ে সোফায় গায়ে এলিয়ে দিল জন, আর প্রায় সঙ্গে সঙ্গেই ঘুম চলে এলো জনের। প্রফেসরের হাতের স্পর্শে ঘুম ভাঙল জনের। চোখ খুলতেই ভোরের সোনালি আলো এসে লাগলো জনের চোখে। সাথে সাথে চমকে উঠল জন। সকাল হলো কখন? তাহলে লুসি লুসি ঠিক আছে তো? লুসির কি খবর? ভালো। এভাবে বলছো কেন? কি হয়েছে? এক্ষুনি চলুন স্যার। ও মাই গড! বিছানার সাথে প্রায় মিশে গেছে লুসি। ওর ঠোঁট দুটো মোমের মতো সাদা, ঢেলে বেরিয়ে আসছে ওর চোয়ালের হাড়। এক রাতের মধ্যেই দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা হয়েছে ওর। জলদি যাও, ব্র্যান্ডি নিয়ে এসো এক্ষুনি। অবস্থা খুবই খারাপ, তবে এখনো সময় আছে। রক্ত দিতে হবে ওকে। আজ আর্থারের জায়গায় আমি শুয়ে পড়লাম দক্ষ হাতে। আজও রক্ত বিনিময়ের কাজ সারলেন প্রফেসর। ধীরে ধীরে একটু স্বাভাবিক হতে শুরু করেছে লুসির শরীর। রক্ত দিয়েছো, শরীরের উপর অনেক ধকল গেছে তোমার। এখন যাও, একটু বিশ্রাম নাও। না স্যার, আমি ঠিক আছি। আচ্ছা, অন্তত সোফাটায় বসে একটু বিশ্রাম করো। আর শোনো, আর্থার যদি কোনো সময় চলে আসে তবে ওকে ভুলেও আজকের কথা বলবে না, তাতে কোনো লাভ হবে না। উঠে আরো বেশি ভয় পাবে ও। ধীরে ধীরে চোখ খুলল লুসি। আমার দিকে তাকিয়ে মৃদু হেসে উঠল সে। খুব ক্লান্ত গলায় বলল,
তোমাকে কিন্তু সত্যি খুব ক্লান্ত দেখাচ্ছে জন। এবার তোমার একটা বিয়ে করা উচিত, যে যে তোমাকে দেখে শুনে রাখবে। তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি। প্রফেসর কিছুক্ষণের মধ্যেই একটা প্যাকেট হাতে করে ফিরে এলেন। এর মধ্যে কি ডক্টর? এগুলো রসুন, তবে ভেবো না এগুলো কোনো সাধারণ জিনিস। তোমার রোগের পক্ষে এগুলো অসাধারণই না, দুর্মূল্য। এগুলোর একটার সাথে একটা গেথে আজ রাতে তোমার গলায় পরিয়ে দেব, দেখবে দুঃস্বপ্ন দূর হয়ে যাবে তোমার। বাহ, আমার সাথে আপনি ঠাট্টা করছেন? ওই রসুনের মালা গলায় ঝোলালেই এই রোগ সেরে যাবে আমার? কারোর সাথে ঠাট্টা করি না আমি লুসি। আমার প্রত্যেকটা কাজের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আগে থেকেই সাবধান করে দিচ্ছি তোমাকে, আমার কোনো কাজকেই হেলার চোখে দেখবে না, তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। একটু কঠিন কথা বলেই ফেলেছি লুসি, কিন্তু পরে বুঝবে আমি কেন এসব কথা বলছি বা এসব কাজ করছি। না বুঝে বলে ফেলেছিলাম, আমায় মাফ করবেন প্রফেসর। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। আমি রসুনগুলো তোমার ঘরে জানালা দরজা লাগিয়ে দিচ্ছি। তুমি দেখবে রাতের বেলা খুবই অস্বস্তি হচ্ছে তোমার, কিন্তু কিছুতেই গলা থেকে মালাটা আর জানালা দরজা ভুল করেও খুলবে না, মনে থাকবে? থাকবে। যাক, একটু শান্তিতে ঘুমাতে পারবো আজ। ট্রেন জার্নি, পড়ালেখা আর প্রচন্ড উদ্বেগের কারণে গত কয়েকদিন চোখের পাতা এক করতে পারিনি। জনেরও খুব ভালো ঘুম হয়েছে রাতে। সকালবেলা প্রফেসর ভ্যান হেলসিংও চলে এলেন, তাকেও খুব তরতাজা লাগছে। দুজন মিলে লুসির ঘরের দিকে এগোতেই দেখা হয়ে গেল লুসির মায়ের সঙ্গে। লুসির মা খুবই খুশি, লুসি নাকি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর তারপর যা বললেন তাতে প্রফেসর আর জনের মাথা ভোঁ ভোঁ করে ঘোরা শুরু করল। কাল রাতে লুসির ঘরে ঢুকে রসুনের গন্ধে লুসির মায়ের বমি উঠে এসেছিল প্রায়। সাথে সাথে ঘরের জানালা দরজা খুলে দেন তিনি, আর লুসির গলা থেকে জানালা দরজায় ঝোলানো সব রসুনের মালাগুলো খুলে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছেন তিনি। মনে মনে বাড়ির চাকর বাকরগুলোর কার্যকলাপ দেখে খুবই বিরক্ত হয়েছেন তিনি। কে যেন এক দোয়াত কালি ঢেলে দিল প্রফেসরের মুখে। লুসির মায়ের কথা শুনে দপ করে নিভে গেল ওর মুখের হাসি। ধপ করে বসে পড়লেন তিনি পাশের চেয়ারটাতে। প্রফেসরকে এত ভেঙে পড়তে কোনো দিনও দেখেনি জন। বুঝেছি, সেই শয়তানের লুসির মায়ের হাত দিয়ে জানালা খুলিয়েছে, কিন্তু ওই হারামজাদার কাছে তো আমি হেরে যাব না। চলো জন, আমরা কাজ শুরু করে দেই। এবার রক্ত দেবার পালা আমার। জন, তৈরি হয়ে নাও। আবার রক্ত বিনিময়ের কাজ শেষ হতেই দ্রুত উঠে This track was downloaded from FusionBD.com. বসলেন প্রফেসর ভ্যান হেলসিং। লুসির মায়ের কাছে গিয়ে খুব করে শাসিয়ে আসলেন উনি। খুব কড়া করে বলে দিলেন যদি মেয়েকে বাঁচাতে চান তাহলে যেন তিনি প্রফেসরের কথা একটু এদিক ওদিক না করেন। তিনি বিনা অনুমতিতে লুসির ঘরে ঢুকতে পারবেন না, জানালা দরজা বন্ধ থাকলে খুলতে পারবেন না। আর রসুন কেন, সারা ঘরের রসুনের গন্ধে যদি দম আটকেও আসে তবু তিনি সেগুলো সরাতে পারবেন না, কারণ ওই রসুনই লুসির অসুখের একমাত্র প্রতিশোধক। আর একমাত্র রসুনের গন্ধই পারে ওই ভয়ঙ্কর রক্তচোষা পিশাচটাকে লুসির কাছ থেকে দূরে রাখতে। দেখতে দেখতে 4 দিন কেটে গেল, 4টি রাতও কেটে গেল খুব শান্তিতে। নিজেকে অনেক বেশি সুস্থ মনে হচ্ছে। ধীরে ধীরে আমি সাহস ফিরে পাচ্ছি। কিন্তু আজ রাতের প্রতিটা ঘটনা আমি সবাইকে জানিয়ে যেতে চাই। হে ঈশ্বর, শক্তি দাও, সাহস দাও, যেন যেন মরার আগ মুহূর্ত পর্যন্ত সবকিছু লিখে যেতে পারি আমি। প্রতিদিনের মতো আজও রসুনের মালাগুলো যেখানে যেখানে রাখার সেখানে সেখানে রেখে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ অদ্ভুত একটা শব্দে ঘুম ভাঙলো আমার। কি যে হলো, প্রফেসরের নিষেধ শব্দ লাফ দিয়ে উঠে বারান্দায় গিয়ে দরজা খুলে চেঁচিয়ে উঠলাম, কে কে ওখানে? আবার মনে মনে অস্বস্তি নিয়ে ফিরে এলাম বিছানায়।
হঠাৎ বাগানের দিক থেকে ভেসে এলো একটা নেকড়ের চিৎকার। এই ব্যস্ত শহরে নেকড়ে এলো কোত্থেকে? আবছা চাঁদের আলোয় চোখ পড়ল বাগানের ওপারের আকাশে চক্কর মারছে একটা বাদুড়। আমি জানালার কাছে এসে দাঁড়াতেই সাই করে এক পাক ঘুরে জানালার ধারে উড়ে এলো বাদুড়টা। ওটার জল জলে চোখ দুটোর দিকে চাইতেই আতঙ্কে আমি শিউরে গেলাম। মনে হতে থাকলো কোনো খারাপ কিছু হতে যাচ্ছে। মনে হতেই ঘটে গেল ভয়ঙ্কর সেই ঘটনাটা। বাগানের লতাপাতার ঝোপের ওপর থেকে ভেসে এলো হাজার হাজার নেকড়ের ক্রুদ্ধ চিৎকার। ঝনঝন শব্দে টুকরো টুকরো হয়ে ভেঙে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল জানালার কাঁচগুলো। আমার আশেপাশে সবকিছু থরথর করে কাঁপতে লাগলো। আমার নিজেরই হাতের ঝটকায় গলা থেকে ছিঁড়ে গেল রসুনের মালাটা। মালাটা ছিঁড়তেই কেউ যেন খুব উচ্ছেদ ভঙ্গিতে হেসে উঠল। জানালার কাছে দাঁড়িয়ে আছে একটা নেকড়ে। ধীরে ধীরে আমার চোখের সামনে ওই নেকড়ের শরীরটা ধুলি কণার ভেতর দিয়ে রূপ নিচ্ছে একটা বিশাল কালো মূর্তিতে। আমি আমার নিজের চোখ টেনে খুলে রাখতে পারছি না। ঠিক তখনই দূরে কোনো এক গির্জায় বেজে উঠল ঢং ঢং ঘন্টা ধ্বনি। গলা ফাটিয়ে চিৎকার করলাম, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, মা, বাঁচাও। কারোর সাড়া না পেয়ে আমি নেমে যেতে থাকলাম নিচে। নেমে চমকে উঠলাম। মা আর বাড়ির সব চাকরগুলো মরার মতো পড়ে আছে। মাকে দেখে বুকের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসতে যাচ্ছিল একটা চাপা কান্না। শেষ পর্যন্ত সইতে না পেরে টুকরে কেঁদে উঠলাম আমি। আমার মা আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে না ফেরার দেশে। আমার কান্নার সাথে সাথে শোনা গেল সেই বিশ্রী অট্টহাসির শব্দ, আর তার সাথে সাথে হাজার হাজার নেকড়ের চিৎকার। বাড়ির সব জানালা দরজার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। সেই ভাঙা জানালার মধ্য দিয়ে ঢুকতে শুরু করলো সেই আশ্চর্য রূপালী ধূলিকণা। পরিষ্কার বুঝতে পারলাম সময় শেষ হয়ে আসছে আমারও। চোখের সামনে আবারও কালো মূর্তি ধারণ করছে ধূলিকণাগুলো। এখন থেকে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে যে কোনো কিছু। ঈশ্বর, মৃত্যুর পর আমাকে স্বর্গে পাঠিয়ে দিও। সেদিন রাতে কিছু একটার আভাস পেয়েছিলেন প্রফেসর ভ্যান হেলসিং। অ্যামস্টারডামে বসেই জনকে টেলিগ্রাম করে দেন তিনি। সকাল হতেই রওনা হয়ে জনকে তুলে সোজা চলে এলেন লুসিদের বাড়িতে। ওদের বাড়িতে গিয়ে ঢুকেই বুঝতে পারলেন শেষ, সব কিছু শেষ। নিচের ঘরেই নিথর পড়ে আছে লুসির মা আর বাড়ির সব কাজের লোকগুলো। তবুও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে করতে লুসিকে খুঁজতে লাগলেন। জন আর প্রফেসর ছুটে গেলেন লুসির ঘরে। দেখলেন বিছানায় নিথর পড়ে আছে লুসির দেহ। প্রফেসর গিয়ে আগে পালস চেক করলেন। গত কয়েকদিনের লুসির নিষ্প্রাণ মুখের সাথে আজকের মুখের কোনো তুলনা হয় না। আরো অনেক বেশি নিষ্প্রাণ হয়ে গেছে সে। পালস না পেলে ওই শরীরে কোনো প্রাণ আছে সেটা কেউ বিশ্বাস করত না। আরো ফ্যাকাশে হয়ে গেছে লুসির শরীর। চোয়াল বসে গিয়ে ঠেলে বেরিয়ে এসেছে চিবুকের হাড়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, লুসির নরম কোমল ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে ধারালো তীক্ষ্ণ দুটি দাঁত।
গলার দগদগে ক্ষত চিহ্ন দুটি যেন রাতারাতি মিলিয়ে গেছে। দেখে আদৌ বোঝা যাবে না মাত্র কদিন আগেও ছিল ক্ষত চিহ্ন দুটি। প্রফেসর আর্থারকে খবর পাঠিয়েছিলেন। লুসির দিকে স্থির তাকিয়ে থাকতে পারছে না আর্থার। তবু অনেক কষ্ট করে লুসির কাছে এসে হাত দিয়ে লুসির এলোমেলো চুলগুলো ঠিক করে দিল আর্থার। দুহাতে তুলে নিল লুসির জরা জীর্ণ হাত দুটো। রক্ত শূন্য ফ্যাকাশে কপালের নিচে বসে যাওয়া কোটর থেকে স্থির দৃষ্টিতে আর্থারের ধীরে ধীরে আশ্চর্য একটা পরিবর্তন আসলো লুসির চেহারায়। কেমন যেন একটু কঠোর হয়ে যাচ্ছে লুসির চেহারা। ঠোঁটের কোণ থেকে আরো যেন বেরিয়ে আসছে দাঁত দুটো। একটু পরে আবার চোখ পেল সে। কিন্তু প্রেম আর বেদনার পরিবর্তে সেই চোখে এসে ভর করেছে আশ্চর্য এক লালসা। অচেনা এক কণ্ঠে লুসি বলে উঠল, কিছুক্ষণের মধ্যে কিছু অপারেশনের যন্ত্রপাতি জোগাড় করে দিতে পারবে? নিশ্চয়ই পারবো, কিন্তু এখন ওগুলো দিয়ে কি করবেন? কি আবার করবো? লুসিকে পরীক্ষা করে দেখতে হবে। পরীক্ষা করে দেখতে হবে মানে? ও তো এখন কবরে, আর যন্ত্রপাতি দিয়ে লুসির শরীর কিভাবে পরীক্ষা করবেন? এতে অবাক হবার কিছু নেই। অপারেশনটা হবে লুসির শরীরে। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি প্রফেসর? একটা মরা মানুষের শরীরে অপারেশন? অপারেশন ঠিকই করব, কিন্তু প্রচলিত পদ্ধতিতে না, এ অন্য পদ্ধতি। তোমাকে বলছি, কিন্তু ভুলেও এ কথা কাউকে বলতে পারবে না। প্রথমে লুসির মাথাটা কেটে শরীর থেকে আলাদা করে ফেলবো, এরপর বুক ছিঁড়ে বের করে আনবো হৃৎপিণ্ড। প্রফেসর, এসব কি বলছেন আপনি? তুমি না ডাক্তার? তুমি তো কত মানুষের শরীরে ছুরি চালিয়েছ, তখন তো কাঁপেনি তোমার হাত, তাহলে এখন তোমার গলা কেঁপে যাচ্ছে কেন? ছুরি চালিয়েছি স্যার, তবে জীবন বাঁচানোর জন্য। কিন্তু আমি যা করতে যাচ্ছি তা তো রীতিমতো পৈশাচিকতা। পিশাচের হাত থেকে বাঁচতে হলে পৈশাচিকতার দরকার আছে জন। তোমার কিছু করতে হবে না, যা করার আমি করব। তুমি শুধু সাহায্য করবে আমাকে। আর্থারকে কিছু বলার দরকার নেই। একটু পরেই লুসির সমাধিস্থলে গিয়ে আমরা কাজটা সেরে ফেলবো। না, আসলে আপনি কি করতে চাইছেন স্যার? লুসির ওই সুন্দর শরীরটাকে শুধু শুধু কাটা ছেড়ে করে কি লাভ? তুমি ভালো মতোই জানো জন, আমি অকারণে কোনো কাজ করি না। সেদিন যখন আর্থারকে লুসি ওর কাছে ডাকছিল, তখন ওর চাহনির লক্ষ্য করেছিলে? ওটা লুসির চাহনি ছিল না, ওটা ছিল একটা ডাইনির দৃষ্টি। কিন্তু যখন আর্থারকে আমি টেনে সরিয়ে দিয়েছিলাম লুসির কাছ থেকে, তখন খানিকক্ষণের জন্য লুসি তার পৈশাচিক দৃষ্টি দিয়ে আমাকে গ্রাস করলেও পর মুহূর্তে লুসির নীরব চোখ আমাকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছিল, কারণ আমি তার প্রিয়তম আর্থারকে শয়তানের অসুচি স্পর্শ থেকে রক্ষা করেছি। কিন্তু শীঘ্রই আবার ওই শয়তান আঘাত করবে আমাদের যে কাউকে, বিশেষ করে আর্থারকে। যে করেই হোক আমাদের বাঁচাতে হবে আর্থারকে। তুমি কি জানো, হ্যামস্টেডে গত 4 দিন ধরে প্রতি রাতে একটা করে শিশুর লাশ পাওয়া যাচ্ছে। শিশুগুলো হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছে, আবার পরদিন সকালেই তাদের লাশ পাওয়া যাচ্ছে। জি স্যার, পেপারে পড়েছি। কিন্তু তার সাথে লুসির লাশের সম্পর্ক কি? সম্পর্ক আছে। শিশুগুলোর লাশে গলার কাছটাতে 2টি করে ক্ষতচিহ্ন পাওয়া গেছে, যেমনটা লুসির গলায় ছিল, এবং লাশগুলো ছিল একেবারে রক্তশূন্য, যেমন রক্তশূন্য হয়ে গিয়েছিল লুসির শরীর। আমি যদি বলি, ওদেরকে যে রক্তচোষা ডাইনি মেরে ফেলেছে সে আর কেউ না, আমাদের লুসি। আপনি পাগল হয়ে গেছেন স্যার, আপনার মাথা সত্যিই খারাপ হয়ে গেছে। তেমনটা হলে সত্যিই খুশি হতাম জন। আর যদি জানতাম এই নির্মম সত্যটাকে আমার ছাত্র হয়ে তুমি মেনে নিতে পারবে না, তবে কোনোদিনও বলতাম না। আই এম সরি, আমি গর্ধবের মতো কথা বলে ফেলেছি স্যার, আমাকে মাফ করবেন। আমি কথা দিচ্ছি জন, তোমাকে চাক্ষুষ না দেখিয়ে এক পাও এগোবো না আমি। একটু পরে আমি তোমাকে প্রমাণ দিয়ে দেব, তা না হলে নিজের অজ্ঞাতে হলেও বারবার আমার কাজে বাধার সৃষ্টি করবে তুমি। দুজনেই রাতের খাবার শেষ করে বেরিয়ে পড়ল। জনের কেমন অস্থির লাগতে থাকে। কি হতে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না ও। লুসির হিংস্র রূপ দেখার জন্য যেমন সে প্রস্তুত না, তিনি লুসিকে কেটে ছিঁড়ে টুকরো টুকরো করা হবে সেটাও মেনে নিতে পারছে না সে। হাঁটতে হাঁটতে এই ঘর ওই ঘর থেকে বেরিয়ে আসা আলো চোখে পড়ছে মাঝে মাঝে, কিন্তু তাতে অন্ধকার তো কাটছেই না, বরং আরো বেশি অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিক। কর্কশ শব্দে ডেকে চলেছে ঝিঝি পোকাগুলো। মাঝে মাঝে ডানা ঝটফট করে মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে 2-1টা নিশাচর পাখি। হাঁটতে হাঁটতে সংকীর্ণ ঢালু পথ বেয়ে পাহাড়ি উপত্যকায় এসে দাঁড়ালো ওরা। সামনে লুসিদের পারিবারিক সমাধিস্থল। জায়গাটা ওদের চেনা, কিন্তু আজ যেন কেমন অচেনা লাগছে তাদের কাছে। কবরখানায় পৌঁছে প্রথমে ভেতরে ঢুকলো জন আর প্রফেসর ভ্যান হেলসিং। প্রফেসর একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে লুসির কবরের সামনে দাঁড়ালেন।
তারপর স্ক্রু ড্রাইভার দিয়ে কফিনের ঢাকনা খুলতে লাগলেন। ঢাকনা খুলে ফেলতেই তিনি জনকে ভেতরে তাকাতে বললেন। তাকাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না জন। এও কি সম্ভব? একেবারে খা খা করছে কফিনের ভেতরটা। মাত্র 4 দিনে নিশ্চয়ই লুসির লাশ গলে পচে নিঃশেষ হয়ে যায়নি। জন ভাবে লুসির লাশ কবরে নেই, তার মানে এই নয় যে লুসি নিজ পায়ে হেঁটে কবর থেকে বেরিয়ে গেছে। নিশ্চয়ই কেউ চুরি করেছে ওর লাশ, কিন্তু কে আর কেনই বা কেউ লুসির লাশ চুরি করতে যাবে? মাথা ভো ভো করতে থাকে জনের। এখনো বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, তুমি তো আরো দেখতে চাও, এদিকে এসো। কফিনের ডালাটা বন্ধ করে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিলেন প্রফেসর। বাইরে বেরিয়ে এসে দরজায় তালা লাগিয়ে দিলেন তিনি। জনকে একটা দেবদারু গাছের আড়ালে লুকিয়ে রেখে কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন তিনি। গা ছমছম করার নিস্তব্ধতার চারিদিকে। আরো কিছুক্ষণ কেটে যাওয়ার পর কৃষ্ণপক্ষের আবছা কমলা রঙের এক ফালি চাঁদ উঠল আকাশে। ফ্যাকাশে জ্যোৎস্নায় পরিষ্কার হয়নি আশেপাশের কিছু, বরং আরো যেন অদ্ভুত রহস্যময় হয়ে উঠেছে আশেপাশের চারিপাশ। ঠিক তখনই চোখে পড়ল ওটা। দেবদারুর ছায়ায় কবরখানার দিকে এগিয়ে যাচ্ছে আগা গোড়া সাদা কাপড়ে মোড়া একটা মূর্তি, আর তার ঠিক পেছন পেছন আরেকটা কালো মূর্তি, আর সেটা প্রফেসর ভ্যান হেলসিং। জন কি মনে করে সেদিকে ছুটে যেতেই একটা দেবদারুর বেরিয়ে থাকা শেকড়ে পা বেঁধে পড়ে গিয়ে প্রচন্ড ব্যথা পেল সে। এদিকে জনের চিৎকারে জনের দিকে এগিয়ে এসেছে সেই সাদা মূর্তি। জন পরিষ্কার বুঝতে পারল এটা লুসি। লুসির এরকম পৈশাচিক রূপ কখনো দেখতে হবে জনকে, সেটা সে কখনো ভাবেনি। লুসির কোলে একটা ছোট্ট কাপড়ের পুটুলি, আর সেই পুটুলি থেকে ভেসে আসছে একটা শিশুর আর্তচিৎকার। থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে আবার কবরখানার দিকে গিয়ে অদৃশ্য হয়ে গেল। কবরখানার ভেতরে ঢোকার পর আরো বেড়ে গেল বাচ্চার কান্না, আর সেই সাথে লুসির উল্লাস ধ্বনি। খাবো তুলতুলে নরম মাংসের রক্ত, চেটে পুটে খাবো। মিষ্টি মিষ্টি রক্ত, চেটে পুটে খাবো। কি জন, এবার বুঝলে তো? বিশ্বাস হলো আমার কথা? পরদিন দিনের আলোয় জনকে অনেকটা জোর করেই লুসির কবরখানায় নিয়ে গেল প্রফেসর ভ্যান হেলসিং। লুসির কফিনের ডালা খুলে ধরলেন জনের সামনে। জন অবাক হয়ে দেখল লুসির শরীর এক ফোঁটাও পচেনি, নষ্ট হয়নি, বরং ওর রূপের লাবণ্য আরো যেন শতগুণে বেড়ে গেছে। ওর সুন্দর গোলাপি 2 ঠোঁটের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। কাল রাতের সেই শিশুটি স্যার ভ্যান হেলসিংকে বিশ্বাস করতে মন চাইল। লুসি আসলে একটি ডাইনিতে পরিণত হয়েছে, এক ভয়ঙ্কর রক্তচোষা পিশাচিনী ডাইনি। লুসিদের বাড়িতে থাকতেই একদিন বুদাপেস্ট থেকে একটি চিঠি আসে আমার কাছে। ওখানকার একটি হাসপাতালে ভর্তি আছে জোনাথন। আমি এই খবর পাবার পর আর থাকতে না পেরে কাউকে কিছু না জানিয়ে ছুটে যাই আমার প্রিয় জোনাথনের কাছে। জোনাথনের অবস্থা দেখে 2 চোখ ফেটে পানি বেরিয়ে আসছিল আমার। রোগা হয়ে পুরো রক্ত শূন্য হয়ে গেছে জোনাথনের শরীর। ওর অপূর্ব সুন্দর 2 চোখ আমার চেনা না থাকলে আমি চিনতেই পারতাম না হয়তো ওকে। ওর সাথে কি কি হয়েছে তার কিছুই ও মনে করতে পারছে না। ডক্টর রাও ওকে বেশি চাপ দিচ্ছেন না,
দিলে হয়তো ওর মস্তিষ্কের স্নায়ুতন্ত্রগুলোতে প্রচন্ড প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। যে সিস্টাররা ওকে এখানে নিয়ে এসেছিলেন তাদের কাছে ওর এই করুণ পরিণতির কারণ জানতে চাইলে তারা কিছুই বলছে না, শুধু বারবার বুকে ক্রুশ আঁকছেন। আমাকে দেখার পর যেন জোনাথন একটু বল ফিরে পেল। কয়েকদিন পর আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে এলে কিভাবে? আর কাউন্ট ড্রাকুলা তোমাকে দিয়ে কি করিয়ে নিতে চেয়েছিল জোনাথন? তুমি আমাকে ভুল বুঝো না মিনা, বিশ্বাস করো আমি ইচ্ছে করে ওই ডাইনিগুলোর সাথে প্রেম করিনি। যা করেছি তা শুধু প্রাণের দায়। না হলে আমার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়ে ছিপড়ে বানিয়ে ওই নেকড়েগুলোর মুখে ছুঁড়ে দিত কাউন্ট ড্রাকুলা। একদিন আমি আর সহ্য করতে না পেরে জানালা দিয়ে পাশের নদীতে ঝাঁপ দেই। বেঁচে থাকবো আশাও করিনি আমি, আমার আর বেঁচে থাকার ইচ্ছাও ছিল না। কখন যে বুদাপেস্টের কাছেই নদীর পাড়ে এসে পৌঁছেছি কিছুই জানি না। সেখান থেকে সিস্টার আগাথা আমাকে উদ্ধার করে এখানে নিয়ে আসেন। ড্রাকুলা হয়তো ভাবছে আমি মরে গেছি, তাই ভাবুক। তা না হলে আবার আমার উপর হামলে পড়তে পারে সে। জানো না, আমাকে দিয়ে সে লন্ডনের কতগুলো পুরনো পোড়ো বাড়ি নিজের নামে লিখিয়ে নিয়েছে। কে জানে কোন ভয়ঙ্কর উদ্দেশ্য চরিতার্থ করতে ওই পোড়ো বাড়িগুলো কিনেছে ওই শয়তানটা। আমাদের বিধ্বস্ত জীবনের স্মৃতিগুলোকে ভুলতে আমি আর জোনাথন হাসপাতালের পাশের একটা পার্কে বেড়াতে গেলাম। সেখানে গিয়ে একটা নির্জন বেঞ্চে বিষণ্ণ সময় কাটাচ্ছি। ঠিক এমন সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিরাট ঘোড়ার গাড়িতে বসে থাকা একটি মেয়েকে দেখেই চমকে উঠলাম। চমকে ওঠার কারণ হলো গুচ্ছ গুচ্ছ সোনালী চুলের উপর একটা সুন্দর হ্যাট পরে একজন লোকের সাথে বসে আছে। এ কি, আমারই প্রিয় বান্ধবী লুসি। এপাশ থেকে লোকটার চেহারা দেখা যাচ্ছে না। এক ঝটকায় জোনাথনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে গাড়িটার দিকে দৌড়াতে থাকলাম। আমার পেছন পেছন জোনাথনও। চিৎকার করে উঠলাম, লুসি, লুসি! সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালো দুজনই। এতক্ষণে লোকটার মুখ ভালো করে দেখতে পেলাম। ইগলের মতো বাঁকানো নাক, নাকে নিচে ছোচালো গোঁফ আর রক্তাক্ত লাল চোখ। এই মুখ আমি এর আগে কোনো দিন দেখিনি, কিন্তু এই মুখের কথা অনেকবার শুনেছি। ইনি হচ্ছেন সেই কাউন্ট ড্রাকুলা। মিনা! কি হলো জোনাথন? মিনা, মিনা, তুমি এই লোকটাকে চিনতে পারছো? তুমি চিনতে পারছো এই লোকটাকে? ততক্ষণে গাড়ি ঘুরিয়ে আমাদের পাশ দিয়ে ঝড়ের গতিতে চলে গেল গাড়িটা। আমি বললাম, জোনাথন, এই সেই কাউন্ট ড্রাকুলা? হ্যাঁ, এই সেই কাউন্ট ড্রাকুলা। কিন্তু এরই মধ্যে এত তরুণ হয়ে গেল কিভাবে সে? ও মিনা, আমার কেমন যেন লাগছে। আমি আর পারছি না। শান্ত হও জোনাথন। তুমি কি জানো ড্রাকুলার পাশে যে মেয়েটা বসেছিল সে কে? না, কে ও? আমার বান্ধবী লুসি। লুসি? লুসি ওর সাথে কি করছে? তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। না না জোনাথন, আমি ভুল দেখিনি, কিন্তু আমি কিছুতেই হিসাব মিলাতে পারছি না। লুসির তো এতদিনে বিয়ে হয়ে যাবার কথা, কিন্তু ও এখানে কি করছে? আমি জানি না মিনা, আমি কিচ্ছুই বুঝতে পারছি না। আমার মনে হয় আমাদের আর এখানে থাকাটা নিরাপদ নয়। চলো আমরা বাড়ি ফিরে যাই, গিয়ে লুসির খবর নিতে হবে। লুসির জন্য কেন যেন কিছুদিন ধরেই আমার মন কেমন করছে। চলো চলো আমরা যাই। বাড়ি ফিরে গিয়ে আমায় বিয়ে করবে মিনা? ও জোনাথন, অবশ্যই।
ধীরে ধীরে মিনার সেবা পেয়ে সুস্থ হয়ে উঠতে থাকে জোনাথন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বিয়ে করে ওরা। বাড়িতে ফিরে এসে লুসির মৃত্যু সংবাদ পায় মিনা। আরো বেশি ভেঙে পড়ে সে তার প্রিয় বান্ধবীর মৃত্যুর সংবাদ পেয়ে। প্রফেসর ভ্যান হেলসিং এর সাথে যোগাযোগ করে জানতে পারে সে লুসির মৃত্যুর সাথেও কোনো না কোনোভাবে দায়ী কাউন্ট ড্রাকুলা। মিনা ক্রোধে ফেটে পড়ে। যে ড্রাকুলা তার প্রিয়তম জোনাথনের এই বেহাল দশার জন্য দায়ী, সেই ড্রাকুলাকে সে ছাড়বে না, শাস্তি তাকে পেতেই হবে। প্রফেসরকে যথাসম্ভব সাহায্য করবে মিনা আর জোনাথন, কিন্তু কোথায় পাওয়া যাবে তাকে? আর কোথায় বা কাউন্ট ড্রাকুলা? ওই পিটাস্টার কি আদৌ কোনো চিহ্ন আছে এই পৃথিবীতে, নাকি সে শুধুই কাল্পনিক কোনো অশুভ শক্তি যা কুড়ে কুড়ে নিঃশেষ করে দিচ্ছে এদের প্রত্যেকের জীবন? তাই যদি হয় তবে নিজেদের কল্পনার সাথে কিভাবে লড়বে ওরা? প্রফেসরের সাথে এই যুদ্ধে এরই মধ্যে আছে জন। মিনা আর জোনাথন দু একদিনের মধ্যেই পৌঁছে যাবে এখানে। মিনা এর মধ্যে চিঠিতে প্রফেসর ভ্যান হেলসিংকে জোনাথনের সাথে ঘটে যাওয়ার সব ঘটনা জানিয়ে দিয়েছে। প্রফেসর এখন অনেকটাই প্রস্তুত, কিন্তু কেউ জানে না তিনি কি করতে যাচ্ছেন। আর্থারকেও টেলিগ্রাম করে দেয়া হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে ও চলে আসবে। আর তারপরে শুরু হবে এক কাল্পনিক অথবা বাস্তব শয়তানের বিরুদ্ধে তাদের যাত্রা। ভ্যান হেলসিং ঠিক করেছেন প্রথমেই মারতে হবে লুসির ভেতরে লুকিয়ে থাকা ডাইনিটাকে, আর তারপর অগ্রসর হতে হবে ড্রাকুলার দিকে। অন্তত মিনার মাধ্যমে এটা তো জানা গেছে যে এর পেছনে লুকিয়ে থাকা আসল শয়তানের নাম কাউন্ট ড্রাকুলা। তোমাকে যে শেষ হতেই হবে। প্রফেসর ভ্যান হেলসিং জন আর আর্থারকে নিয়ে হাজির হলেন লুসির সমাধি কক্ষে। তোমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে আমি খুবই দুঃখিত, কিন্তু এটা ছাড়া তোমাদের লুসির আত্মা শান্তি পাবে না, মনে রেখো। অর্থাৎ তোমাকে অনেক শক্ত হতে হবে। তুমি পারবে তো? আমি ওর জন্য যে কোনো কিছুই করতে পারি। প্রথমে আমি কফিনের ঢাকনাটা খুলছি, তোমরা আমাকে সাহায্য করো। কি লুসি? লুসি কোথায়? আমার লুসি? শান্ত হও আর্থার। তোমার লুসি এখন তার শিকার খুঁজতে গেছে। প্রত্যেক রাতে এক একটা শিশু তার শিকারে পরিণত হচ্ছে। আজ যে করেই হোক এই পৈশাচিকতা বন্ধ করতেই হবে। জন, রসুনগুলো দাও তো। এই যে স্যার। এই রসুনগুলো আমি কফিনের মধ্যে ছড়িয়ে দিলাম। এবার ধুনোগুলো দিয়ে আটকে দেবো কফিনের মুখ, যাতে ওই ডাইনিটা কফিনের ভেতর সহজে ঢুকতে না পারে। কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে খুলে বলবে তোমরা একটু? আমরা সবাই জানি লুসি মারা গেছে, কিন্তু লুসি এখনো মরেনি। কি বলছিস তুই? কিছুই বুঝতে পারছি না আমি। হ্যাঁ, লুসি এখন জীবন মৃতায় পরিণত হয়েছে। ও মরে গিয়েও বেঁচে আছে। ওর মৃত শরীরে বাস করছে এক ভয়ানক ডাইনি। আমরা আজ তাকে শেষ করতে এখানে এসেছি। কি আবল তাবল বকছিস সব? তার মানে আমার লুসিকে তোমরা জীবিত অবস্থাতে কবর দিয়েছো? লুসি মারা গেছে, কিন্তু আজ তাকে আমরা আবার মারতে এসেছি। প্রথমে ওর গলা কাটবো, তারপর ওর বুক বরাবর ধারালো ছুরিটা বসিয়ে দিয়ে শেষ করে দেবো ওর ভেতরের ডাইনিটাকে। প্রফেসর, কি বলছেন আপনি? ওর লাশটাকে আপনি উদ্ভট পরীক্ষার জন্য ছিন্ন ভিন্ন করতে পারেন না। ওর দিকে এক পা বাড়ানোর আগে আমি আপনাকেই শেষ করে দিব। ওই যে তোমার লুসি আসছে, এখনই দেখতে পাবে তার আসল চেহারা। রক্ত খাবো, টাটকা টাটকা মিষ্টি রক্ত খাবো, মিষ্টি মিষ্টি রক্ত খাবো আমি। কি মজা! রক্ত রক্ত, টাটকা টাটকা মিষ্টি রক্ত। কে? কে ওখানে? লুসি, লুসি, তুমি বেঁচে আছো? ও আর্থার, আমার আর্থার, তুমি এসেছো। এসো এসো প্রিয়তম, আমার কাছে এসো। সেদিন ওই শয়তানটা তোমাকে আমার কাছে আসতে দেয়নি। আজ এসো।
এসো আর্থার, তোমার বড় ভালোবাসায় জড়িয়ে ধরো আমায়। এসো। লুসি, এই যে আমি এখানে, আমার যে কি ভালো লাগছে। আমি ভুল ভেবেছিলাম যে তুমি মরে গেছো। ভুল, সব আমার ভুল। ও আর্থার, এসো এসো, আমাকে আলিঙ্গন করো। এসো। ও আর্থার, না, এই ক্রুশটা শক্ত করে ধরো। আর্থার, তুমি ভুল করছো। ও তোমার লুসি না। ভালো করে মুখের দিকে তাকাও। লুসির দাঁত কিভাবে ওর দাঁত এত বড় হয়ে গেল? লুসি, ও তোমার লুসি না আর্থার। ওর কথা তুমি শোনো না, ওর কাছে যেও না। আর্থার, তুমি এদিকে এসো, এদিকে এসো বলছি। ওই ক্রুশটা ফেলে দিয়ে তুমি এদিকে এসো। এসো এসো প্রিয়তম, এসো। তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? প্রফেসর, ওর বুকে কিসের রক্ত? ওই যে শিশুটি পড়ে আছে, ওগুলো তার রক্ত। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছো না তুমি। আর্থার, আর্থার, এদিকে এসো, আমার কাছে এসো বলছি। জন, এদিকে এসো। আমাদেরকে যা করবার করতে হবে। যন্ত্রপাতিগুলো নিয়ে এদিকে চলে এসো। লুসির হাত পেছন থেকে ধরে ফেলো। শরীরের সমস্ত শক্তি একসাথে করো। না 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 না। এবার আমি ওর গলায় ছুরিটা বসিয়ে দিচ্ছি, তারপর ওর হাত ছেড়ো না যেন। জি স্যার। আর্থার, আর্থার, ওই ছুরিটা লুসির বুকে ঢুকিয়ে দাও। দাও বলছি। বেরিয়ে এসো আর্থার তোমার কল্পনা থেকে। না না, আমি পারবো না, আমি পারবো না। হাতে বেশি সময় নেই, তোমাকে পারতেই হবে। ও তোমার লুসি না। তার উল্টো পাল্টো কথার কথা, কিন্তু সেই নার্স তো জানে না কত বড় উপকার সে করলো মিনা। ঈশ্বর, তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। তুমি রক্ত চেয়েছ, আমি তোমার রক্ত দেব। অনেক অনেক রক্ত, অনেক রক্ত, মানুষের রক্ত, মিনা হারকারের রক্ত। আমি গন্ধ পাচ্ছি, আমি গন্ধ। মিনা, মিনা, আমি মিনাকে সম্মোহন করব, সম্মোহন করে নিয়ে আসবো এখানে। আমি টের পাচ্ছি সে আমার খুব কাছাকাছি আছে, আরো কাছে চলে আসবে সে। আমি কথা দিচ্ছি প্রভু, মিনাকে আমি তোমার পূজারী বানাবো। তুমি আমাকে গ্রহণ করো ঈশ্বর, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো। আমি তোমার রক্ত দেব, অনেক অনেক রক্ত, অনেক রক্ত। ড্রাকুলা যেভাবে রেনোফিল্ডের মাধ্যমে মিনাকে সম্মোহন করার চেষ্টা করছে, ঠিক সেভাবেই প্রফেসর ভ্যান হেলসিং তার সম্মোহনী বিদ্যা দিয়ে মিনার মাধ্যমে ড্রাকুলার অবস্থান জানার চেষ্টা করছেন। ড্রাকুলা হয়তো টেরও পেয়ে গেছে যে ওকে অনেকটাই ধরে ফেলা হয়েছে, তাই সে এখন পালাচ্ছে। লন্ডন ছেড়ে কোনো এক জাহাজে করে ট্রান্সিলভেনিয়ার দিকেই পালিয়ে যাচ্ছে ড্রাকুলা। কিন্তু এত এত কফিনের মধ্যে কিভাবে খুঁজে পাবে ওরা যে কোনটা ড্রাকুলার কফিন? তারা আর দেরি না করে বেরিয়ে পড়ে দল বেঁধে। তাদের যাত্রার মূল লক্ষ্য এক শয়তান নরপিশাচ রক্তচোষাকে শেষ করা, কাউন্ট ড্রাকুলাকে শেষ করা। ড্রাকুলা লন্ডন ছেড়ে ট্রান্সিলভেনিয়ার যাওয়ার আগে রেনোফিল্ডকে নির্মমভাবে শেষ করে দেয়। হাসপাতালের মেঝেতে আছড়ে আছড়ে মেরে ফেলে তাকে কোনো এক অদৃশ্য শক্তি। ড্রাকুলা টের পেয়ে গিয়েছিল মিনার মাধ্যমে রেনোফিল্ড, আর রেনোফিল্ডের মাধ্যমে তাকে খুঁজে বেড়াচ্ছে কি। তাই শয়তানের হাতেই শয়তানের পূজারীর এই নির্মম পরিণতি। মিনাকে নিয়ে প্রফেসর ভ্যান হেলসিং ট্রেনে করে ট্রান্সিলভেনিয়ায় ড্রাকুলার প্রাসাদের কাছাকাছি এক গুহায় লুকিয়ে অপেক্ষা করতে থাকে। আর ওইদিকে জোনাথন, জন আর আর্থার জাহাজপথে ড্রাকুলার কফিনের পিছু পিছু আসতে থাকে।
কিন্তু সেই জাহাজে হামলা করতে পারে না, কারণ ড্রাকুলার পূজারী কয়েকশো জিপসির পাহারায় ড্রাকুলা ফিরে যাচ্ছে তার প্রাসাদে। ওদের সাথে পেরে ওঠা ওদের পক্ষে সম্ভব হবে না, তাই অপেক্ষা করতে হবে। ঘোড়ার গাড়িতে ড্রাকুলার কফিন তোলার পরই কোনো এক সময় সুযোগ বুঝে আঘাত হানতে হবে ওই শয়তানটার উপর। ভাগ্যের কি অদ্ভুত খেলা! যে গুহায় মিনা আর প্রফেসর লুকিয়েছিল, সেই একই গুহায় রাখা ছিল আরো 3টি কফিন, আর কফিনগুলো ছিল সেই 3 ডাইনির। তারপর মিনার সাহায্যে নিপুণ হাতে প্রফেসর ডাইনিগুলোকে একইভাবে শেষ করে দিয়েছিল, ঠিক যেভাবে শেষ করেছিল লুসির শরীরে আশ্রয় নেওয়া সে ভয়ঙ্কর ডাইনিটাকে। কিন্তু প্রফেসররা কি পারবে শেষ পর্যন্ত কাউন্ট ড্রাকুলার মতো এত শক্তিশালী পিশাচের সাথে লড়ে তাকে শেষ করতে? প্রফেসর আর মিনা অপেক্ষা করতে থাকে জোনাথন আর ড্রাকুলার ঘোড়ার গাড়ির জন্য। এদিকে সন্ধ্যা ঘনিয়ে প্রায় রাত নেমে আসছে। বেশি দেরি হয়ে গেলে ড্রাকুলা ঢুকে যাবে তার দুর্গে, আর বাইরে জেগে উঠবে হাজার হাজার নেকড়ে, যারা মুহূর্তে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দেবে প্রফেসর আর তার দলকে। এর মধ্যে শোনা যায় ঘোড়ার গাড়ির শব্দ। প্রফেসর, একটা ঘোড়ার গাড়ি এদিকেই আসছে। কই, কোথায়? উত্তরের পথ ধরে আসছে গাড়িটা। মিনা, দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে একটা কফিন? হ্যাঁ, নিশ্চয় একটা ড্রাকুলার কফিন। হ্যাঁ, হতেই হবে, কিন্তু জোনাথনরা কোথায়? ওরা না এলে তো হবে না। আমরা দুইজন জিপসিগুলোকে সামলে উঠতে পারবো না। এদিকে সূর্য ডুবে যাচ্ছে প্রায়। প্রফেসর, পূব দিক থেকেও ঘোড়ার খুঁড়ে শব্দ শোনা যাচ্ছে। চলো মিনা, আক্রমণের প্রস্তুতি নেই। আমি পিস্তল আর রসুন ধুনোর ব্যাগটা নিয়ে আসি। আর মীরা, একটা কথা মনে রেখো, নেকড়েগুলোর কাছ থেকে সাবধান। নেকড়েগুলোর উপর থেকে ড্রাকুলা নিজের প্রভাব আজ তুলে নেবে, আর তখন ওদের স্বভাব মতো আমাদের উপর আক্রমণ করবে। তোমার কাছেও একটা পিস্তল রাখো। প্রফেসর, জোনাথনের গাড়ি পৌঁছে গেছে, আর সেটা জিপসিদের গাড়ি আসার আগেই। তার মানে আমরা সহজেই ওদেরকে আক্রমণ করতে পারবো। জিপসিদের পথ আগলে দাঁড়িয়ে গেল জোনাথনের গাড়ি। কিছুক্ষণ পরই এসে পৌঁছলো জিপসি। চেঁচিয়ে উঠল জোনাথন, শেষবারের মতো বলছি, এক্ষুনি গাড়ি না থামালে গুলি করব। লাফ দিয়ে পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে এলেন প্রফেসর, তার সাথে সাথে আমিও। জিপসি সর্দার পালানোর চেষ্টা করলো, কিন্তু গর্জে উঠল জনের ভয়। লুটিয়ে পড়লো শয়তানের মাত্র একটি পূজারী। এখনো কয়েকশো শয়তানের পূজারীকে কিভাবে মারা হবে সেই কথা ভেবেই আমার হাত পা কাঁপতে লাগলো। এদিকে ঘুম ভাঙার সময় হয়ে এসেছে ড্রাকুলারও। প্রফেসর এক মুহূর্ত দেরি না করে খুলে ফেলেন ড্রাকুলার কফিন। ঠিক তখনই সূর্য ডুবে গেল, আর খুলে গেল ড্রাকুলার চোখ। ড্রাকুলার লাল টকটকে চোখ। আর তখনই প্রফেসর ছুরি দিয়ে এক পোঁচ বসিয়ে দিলেন ড্রাকুলার গলায়। ড্রাকুলার শরীর ছিটকে কয়েকশো ফিট উপরে আকাশের দিকে উঠে গেল, আবার আছড়ে পড়ল মাটিতে। প্রফেসর মুঠো ভর্তি রসুন ঢুকিয়ে দিল ড্রাকুলার মুখের ভেতর। আমিও আর দেরি করলাম না। আমার হাতের ছুরিটা আমার সর্বশক্তি দিয়ে বিধিয়ে দিলাম ড্রাকুলার বুকের ভেতর। কান ফাটা আর্তচিৎকার করে উঠল ড্রাকুলা। কখনো দেখিনি, ভাবিনি হাজার হাজার বছরের পুরনো কাউন্ট ড্রাকুলা এতদিনে হয়তো পৌঁছবে তার আসল গন্তব্যে, যার নাম নরক। যে আমার লুসিকে শেষ করেছে, তার জায়গা শুধু ওখানেই হতে পারে। জলদি উঠে পড়ো গাড়িতে। নেকড়ে আর জিপসি দলের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে এখন যেতে হবে ড্রাকুলার প্রাসাদ দিকে। ওই অভিশপ্ত দুর্গে এই রাতের বেলা ঢুকতে চাইছেন আপনি? হ্যাঁ, ড্রাকুলা এখন ধ্বংস, তাই ওর প্রাসাদে আমাদের জন্য এখন সবচেয়ে নিরাপদ। ড্রাকুলা না হয় মরেছে, কিন্তু ওই 3 ডাইনি? ওরাও শেষ। প্রফেসর ওদেরকেও শেষ করে দিয়েছে। কাউন্ট ড্রাকুলা মারা যাবার সাথে সাথেই খুলে গিয়েছিল তার দুর্গ প্রাসাদের সেই মায়াবী তালা। তাই সদর দরজা খুলে ভেতরে ঢুকতে বিন্দু মাত্র বেগ পেতে হল না ওদের। ঘোড়াগুলোকে নিয়ে ভেতরে ঢোকার পর দরজায় খিল তুলে দিলেন প্রফেসর। ভেতরে ঢুকতেই দেখা গেল কয়েকশো জিপসি আর্তচিৎকার করতে করতে ছুটে আসছে প্রাসাদের দিকে। বাঁচার জন্য